গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে এলাম। মাঝখানে প্রায় 15 ডেজ পরে ভিডিও আসছে, কারণ বেশ কিছু শারীরিক অসুস্থতার কারণে ভিডিও দিতে পারিনি। তো এখন মোটামুটি রিকভারি স্টেজে আছি, তো তাই ভাবলাম কি যে আজকে একটা ভিডিও দিতেই হবে। তো সেই জন্য আজকে যে ভিডিওটা নিয়ে চলে এলাম, কারণ যেহেতু বাইরেও বেরোয়নি, ভিডিও করাও হয়নি, তো সব কিছু মিলিয়ে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা অনেক দিন আগে বাড়ি যখন গিয়েছিলাম বাড়ি আর শ্বশুরবাড়ি, তখন ছোট ছোট কিছু জিনিস তুলেছিলাম, সেইগুলোকেই ভাবলাম আজকে তোমাদের কাছে নিয়ে আসি। আমার বাড়ি এর আগে বলেছি যে পশ্চিম মেদিনীপুরে ক্ষীরপাই বলে একটি জায়গা আছে, ঘাটাল সাব ডিভিশনের। তো তোমরা তো সবাই জানো এই মুহূর্তে ঘাটালে প্রচুর বন্যা। তো আমরা যখন গিয়েছিলাম মাসখানেক আগে, তখনও ঘাটালে প্রচণ্ড বন্যা ছিল। তো সেই বন্যাটাই তোমাদেরকে দিয়ে স্টার্ট করলাম, যে রাস্তার ধারে জমিগুলো কীভাবে জলে পুরো ডুবে আছে। এই যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছ, একদম সুন্দর যে গ্রাম বাংলার ছবি, সেই ছবিটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাবার রাস্তা। আর আমার যেখানে শ্বশুরবাড়ি, জায়গাটার নাম মামুদপুর। কেউই নাম জানবে না, কিন্তু আমি যদি আরেকটা জায়গার নাম বলি, সেই জায়গাটা আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো মানুষ আছে যে জানে না। সেটা হচ্ছে বীরসিংহের পাশের গ্রামটাই হচ্ছে এই মামুদপুর গ্রাম। তো আজকে যে ভিডিও নিয়ে এসেছি তাতে আমি এই বীরসিংহ গ্রামে যে বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত মেমোরিয়াল হল আছে, তার কিছু ছোট ছোট ক্লিপিংস আমার হাজব্যান্ড তুলে নিয়ে দিয়েছিল, সেগুলোকেই আজকে তোমাদের সামনে নিয়ে এলাম। এবং আমার বাড়ি মানে ক্ষীরপাইয়ের একটা স্পেশাল জায়গা আছে, তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে জায়গাটা দেখাচ্ছি, সেটা কিন্তু এই বীরসিংহ গ্রাম। তো আমার বিয়ে হয়ে গেছে আজকে প্রায় 23 বছর কমপ্লিট হতে যাচ্ছে। তো তার মধ্যে কিন্তু আমার বিয়ের পর থেকে আমার এই মেমোরিয়াল হলে যাওয়ার কখনোই সুযোগ হয়নি, আমি কিন্তু কোনো দিনই যাইনি। কিন্তু যখন রাস্তার ওপর দিয়ে বীরসিংহ ক্রস করে মামুদপুরে যাই, তখন ডে বাই ডে যে কতটা উন্নতি হচ্ছে গ্রামটার, সেটা বুঝতে পারি। আর সেই উন্নতিটা হবার কারণ অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। ওনার নাম মানে জন্মস্থান বলেই জায়গাটার এত উন্নতি হচ্ছে। তো এই বীরসিংহ গ্রামে মানে এই মেমোরিয়াল হল তখন এতটা সুন্দরভাবে কিন্তু তৈরিও ছিল না সেই সময়, মানে ছোটোবেলাতে এসেছি কিন্তু। এবং এখানে আমার মাধ্যমিকের এই যে দেখতে পাচ্ছ ভগবতী দেবীর কোলে ছোট্ট বিদ্যাসাগর বসে আছে। তো এই সবগুলো এখন এত সুন্দর করে সাজানো গোছানোভাবে মেমোরিয়াল হলটা তৈরি হয়েছে, যেটা আমার চোখে দেখার এখনও সুযোগ হয়নি। তো আশা করছি কোনো না কোনো দিন চোখে দেখার সুযোগ হবে। তো এখানে মোটামুটি ছোট ছোট মাটির বাড়ির শেপে বাড়ি তৈরি করে একটা মানে সেই ওনার জন্ম ভিটেটাকে তৈরি করার চেষ্টা করা হয়েছে আর কি। একটা লাইব্রেরি আছে, লাইব্রেরিতে প্রচুর বই আছে, মানে 12,000-এরও ওপরে বই আছে। আর এই যে সংগ্রহশালাটা মেমোরিয়াল হলটাতে, তো এখানে ওনার ব্যবহার করা প্রচুর জিনিসপত্র আছে। দেওয়ালগুলোতে ওনার জীবনের নানা কাহিনী এখানে সমস্ত কিছু মানে বানিয়ে তৈরি করে রেখেছে, ফুটিয়ে তোলা হয়েছে তার জীবনের কাহিনীগুলো। সেটা বিধবা বিবাহ হোক, কিংবা মায়ের ডাকে ভরা মানে নদী সাঁতরে পার করাই হোক, বা রামকৃষ্ণের সাথে সাক্ষাৎ হোক, সে যা ওনার জীবনে ঘটনা আছে, বা সংস্কৃত কলেজ থেকে বেরিয়ে আসার সেই মোমেন্টগুলো, সমস্ত কিছু কিন্তু এখানে জীবনীটা ফুটিয়ে তোলা হয়েছে। তো এই যে বীরসিংহ গ্রামের এই যে আমাদের এত মেদিনীপুরবাসীর এত গর্ব, এই গর্বটা কিন্তু হতো না যদি না এই জায়গাটা মেদিনীপুর ডিস্ট্রিক্টের অন্তর্গত হতো। কারণ যখন উনি জন্মেছিলেন মানে 1820-তে 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগর জন্মেছিলেন, তখন কিন্তু এই গ্রাম মানে বীরসিংহ গ্রাম কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের অন্তর্গত ছিল। কিন্তু 1872-তে চন্দ্রকোনা এবং ঘাটাল দুটো জায়গায় যখন মেদিনীপুর ডিস্ট্রিক্টের আন্ডারে চলে আসে, তখন এই বীরসিংহ গ্রাম কিন্তু মেদিনীপুর ডিস্ট্রিক্টের আন্ডারে চলে আসে। এবং আমরা মেদিনীপুরবাসীরা খুব ভাগ্যবান মনে করি নিজেদেরকে, যে আমরা মানে আমাদের গর্ব হিসেবে বিদ্যাসাগরকে পেয়েছি, আমাদের ডিস্ট্রিক্টের গর্ব হিসেবে বিদ্যাসাগরকে পেয়েছি। এবং এই বিদ্যাসাগর মানে বীরসিংহ গ্রামের যে স্কুলটি,
সেই স্কুলের সাথে আমার একটা খুব পার্সোনাল স্মৃতি জড়িয়ে আছে। সেটা হলো আমার মাধ্যমিক পরীক্ষার মানে জীবনে প্রথম বোর্ড পরীক্ষার সেন্টার ছিল এই বীরসিংহ গ্রামের বীরসিংহ যে স্কুলটি, সেই স্কুলটি, এবং ওনার মায়ের নামেও স্কুল আছে। তো সব কিছু মিলিয়ে এই মানে এই গ্রামের সাথে স্মৃতি তো আমার প্রচুরই আছে, যেহেতু বিয়ে হয়েছে আরও স্মৃতি আছে, কিন্তু এই ছোটোবেলা থেকেই অনেক স্মৃতি আছে। যেমন এখানে এই গ্রামে 1994 থেকে বিদ্যাসাগর মেলা চালু হয়, এবং 1994-এর সময় না এই গ্রামটা আমাদের যে মেন রোড আছে আর কি, যেটা ঘাটাল থেকে চন্দ্রকোনার দিকে যাচ্ছে ওই মেন রোডটা, ওই মেন রোড থেকে বেশ কিছুটা ভিতরে কিন্তু এই গ্রামটি, এবং খড়ার থেকে মোটামুটি 3 কিলোমিটার, কিন্তু বীরসিংহটা সিংডাঙ্গা মোড় বলে, ওইখান থেকে বেশ খানিকটা যেতে হয়। তো তখন না ওইদিকে বেশি বাস যেত না, কিন্তু এই বিদ্যাসাগর মেলার সময় মেন রোডে যত বাস চলতো সমস্ত বাস ওই বিদ্যাসাগর মেলা হয়ে ঘুরে তারপর ঘাটাল কিংবা চন্দ্রকোনা যেদিকে যার ডেস্টিনেশন যেত, এবং আমরা একদম মুখিয়ে থাকতাম কবে বিদ্যাসাগর মেলা হবে আর আমরা দেখতে যাব। এই মেলাটার শুরু করার যে প্রথম উদ্দেশ্য, তার কারণ ছিল সাক্ষরতা অভিযান, এবং তারপর এটা মানে সাক্ষরতা প্রসার অভিযানটা এতটাই মূল উদ্দেশ্য হয়ে উঠেছিল যে এরপরে এই মেলাটা কলকাতায় স্থানান্তরিত হয়ে গিয়েছিল। কিন্তু এই এখনও টিল নাও কিন্তু এখনও বীরসিংহ গ্রামে এই শীতকালে ডিসেম্বর বা জানুয়ারির শুরুতে এই মেলাটা হয়, এবং প্রচুর বড় বড় শিল্পীরা যায় ওখানে। এবং এই যে এটা কী বলবো লাইব্রেরি এবং সংগ্রহশালাটা তৈরি হয়েছে, তার সামনে রাস্তাটা এমন সুন্দর করে বানিয়ে মাইল ফলক দিয়ে দিয়ে সাজিয়ে রেখেছে যে বিদ্যাসাগর মহাশয় যখন মানে বীরসিংহ থেকে কলকাতা আসছিলেন, রাস্তায় যেতে যেতে মাইল ফলক থেকে যে ইংরেজির নাম্বার শিখেছিলেন, এই যে দেখো রাস্তাটা, সেইটাকে মানে ইন্ডিকেট করার জন্যই এখানটা এরকম করে সুন্দর করে তৈরি করা হয়েছে। তো আমার মানে খুবই ইচ্ছে আছে নিজের একবার যাওয়ার, এবং তোমাদেরকেও রিকোয়েস্ট করবো যে তোমাদের যদি একবার মনে হয় যে বীরসিংহ গ্রামটা ঘুরে আসতে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই একবার কলকাতা থেকে মানে খুবই ইজি বীরসিংহ গ্রাম যাওয়ার রাস্তা এখন এত ভালো হয়ে গেছে যে আমাদের বাড়ি যেতে গাড়িতে 2.5 ঘন্টাও টাইম লাগে না মোস্টলি। তো আর আমার বাড়ি বীরসিংহ গ্রাম থেকে মানে আমার শ্বশুর বাড়ি তো 5 মিনিটের ডিস্টেন্স, বাস আমার বাড়ি থেকে 15 মিনিটস লাগে। তো 2.5 ঘন্টা তোমরা কলকাতা থেকে ইজিলি চলে যেতে পারবে। 130-35 কিলোমিটার হবে কলকাতা থেকে। তো সকালে সকালে এসে তোমরা ঘুরে আবার ফিরেও যেতে পারবে। তো আমার মনে হয় যদি এখনও কেউ বীরসিংহ গ্রামটা না দেখে থাকো, তাহলে এই বিদ্যাসাগরের গ্রামকে একবার ঘুরে আসার সবার কাছে অনুরোধ রইল, কারণ এটা আমাদের মেদিনীপুরবাসী হিসাবে আমাদের একটা গর্বের জায়গা, আমাদের সম্মানের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা। কারণ এই মানুষটিকে মানে এই মানুষটির অবদান আমাদের প্রত্যেকটি বাঙালির জীবনে তো প্রচণ্ড। তাই সবাই একবার চেষ্টা করো জায়গাটা ঘুরে আসার। আর এই যে ডান দিকেরটা, এটাই কিন্তু বীরসিংহ স্কুল, এখানেই কিন্তু আমার মাধ্যমিকে সিট পড়েছিল। এই জায়গাটা দেখলেই আমার নস্টালজিক লাগে খুব। এরপরে যে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার গ্রাম মানে ক্ষীরপাইয়ের একটা বিশাল বড় ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে বড়মার মন্দির। আমরা সবাই নৈহাটির বড়মা সম্পর্কে জানি, সবাই বড়মা বললেই আমাদের ওটাই মনে আসে, কিন্তু আমাদের ক্ষীরপাইয়েরও কিন্তু সিগনিফিক্যান্ট একটা জায়গা হচ্ছে এই বড় মায়ের মন্দির। এটা বহু বছরের পুরনো মন্দির, কিন্তু আমি খুব রিসেন্টলি জেনেছি, আমিও জানতাম না। মায়েরা অনেক দিন থেকে বড়মার মন্দির বলতো, কিন্তু অ্যাকচুয়ালি বাড়ি গিয়ে একদমই বেরোনো হয় না বাইরে, বাড়িতেই মানে হার্ডলি হয়তো 1-2 দিনের জন্য যাই, তো তাই বাড়িতেই কেটে যায় সময়টা, যাওয়া হয় না। যখন লাস্ট ইয়ারের আগের ইয়ারে আমি প্রথম বড়মার মন্দির দর্শন করেছিলাম, তো আমি মন্দিরে গিয়ে মানে জাস্ট কি বলবো, একটা ভয়, শ্রদ্ধা, ভক্তি, সমস্ত কিছু ভালো লাগা সব কিছু তোমার মধ্যে না এসে যাবে। কারণ কি মানে মন্দিরটা কিন্তু অন্যান্য কোনো মন্দিরের মতো এত সুন্দর ডিজাইন করা বা কিচ্ছু নয়, একটা সিম্পল একটা কংক্রিটের তৈরি মন্দির, যেটা শুধুমাত্র মানে প্লাস্টার করা আছে, কোনো ডিজাইন নেই, মাথাটায় টিনের ছাউনি মানে, আর তার মধ্যে একটা 45 ফিটের কংক্রিটের তৈরি বিশাল বড় মায়ের এই যে মূর্তি চোখের সামনে দেখো। আর জায়গাটা না আলো আঁধারি করা থাকে, দিনের বেলাতেও যেন একটা আলো আঁধারি চলতে থাকে, একটা রহস্যময় ঘেরা জায়গা, মানে দেখলেই না বুকের ভেতরটা একদম করবে, একটা ছমছম করবে বুকের ভেতরটা। আর এই মা
এতটাই জাগ্রত যে এনার কাছে যদি তুমি অন্তর থেকে, আমার মনে হয় এই মা বলে না, ঠাকুর সবসময় জাগ্রতই হয়। যদি আমরা মন থেকে ডাকতে পারি ঠাকুরকে, তাহলে ঠাকুর সবার সব ইচ্ছে পূর্ণ করে। তো এই মায়ের কাছে যদি মানে অন্তর থেকে সব কিছু চাওয়া যায়, যে যেটা কোনো বিপদে পড়ে বা কিছু, তাহলে সত্যিই সেটা পূর্ণ হয়। আমি এই যেদিন ভিডিওটা তোলা হয়েছে সেদিন আমি যাইনি, সেদিন আমার ছেলে, আমার হাজব্যান্ড আর আমার বাপি গিয়েছিল। আমার শরীরটা অনেক দিন থেকেই খারাপ যাচ্ছিল, তাই জন্য সেদিন আমি যেতে পারিনি। তো ওরা গিয়ে ভিডিওটা তুলে নিয়ে এসেছে, কিন্তু তার আগে আমি মন্দির দর্শন করে এসেছি। এবং ওই বড় মার মানে এখানে বড় মা এবং ছোটো মা দুজন ঠাকুর থাকে। তো বড় মা ওই মন্দিরটির মধ্যে থাকে, আর ছোটো মা পাশেই একটি ছোট মন্দির আছে, সেখানে ছোটো মায়ের মন্দির আছে। এবং ছোটো মায়ের যে একটা হাত ভাঙা, কিন্তু তার পাশে আরেকটি প্রপার মূর্তিও আছে। তো আর বড় মার মন্দিরের মধ্যে না তোমরা সব সময় দেখবে পায়রা উঠছে। এর অদ্ভুত একটা ব্যাপার, মানে আমি প্রথমবার দেখে না খুব অবাক হয়েছিলাম যে মন্দিরের মধ্যে এরকম পায়রা উঠছে। আর মন্দিরটার আরেকটা বিশেষত্ব যেটা হলো সেটা যে আমি যখন গিয়েছিলাম পাশে একটাই মিষ্টির দোকান ছিলাম, এখন দেখলাম আরও দুটো ছোট ছোট দোকান হয়েছে। তোমরা চাইলে ওখান থেকে ঠাকুরের মিষ্টি কিনে নিয়ে তোমরা নিজেরা ধূপ জ্বালিয়ে প্রদক্ষিণ করে মিষ্টি ঠাকুরকে ভোগ হিসেবে দিয়ে তারপর তোমরা আবার বাড়ি নিয়ে চলে যেতে পারো। এখানে কিন্তু রেগুলার বেসিসে পুরোহিত দিয়ে পুজো হয় না, এখানে অমাবস্যা তিথিতে পুরোহিত দিয়ে পুজো হয়। এবং কালী পুজোর সময় খুব বড় করে এখানে পুজো হয়, যদিও এটা শ্মশান কালী, কিন্তু এখানে বলি হয় না। এবং কালী পুজোর যে পরের দিন সেই দিন কিন্তু এখানে বহু মানুষ প্রসাদ গ্রহণ করে। এই বড়মার মন্দিরটা কিন্তু আমাদের গ্রামের একটা মানে গ্রামের একদম শেষ প্রান্তে একটা নদী বয়ে গেছে, সেটার নাম কেঠিয়া। সেই কেঠিয়া নদীর একদম ধারেই বলতে পারো। জায়গাটা অপূর্ব সুন্দর দেখতে, বর্ষাকালে যদিও বা একেবারে সুটেবল জায়গা নয়, ভীষণ কাদা হয়। কিন্তু যদি শীতকালে যাও, আমি যখন প্রথমবার বড়মা দর্শন করেছিলাম শীতকালে গিয়েছিলাম, অসম্ভব সুন্দর জায়গা। সামনে নদী, পাশে জমি, মানে চাষের জমি, মাঝখানে এই মন্দির, আর একটু দূরেই একটা ছোট্ট বজরংবলীর মন্দিরও আছে। তো সব মিলিয়ে অসম্ভব সুন্দর জায়গা, পিকনিক স্পটও। শীতকালে বহু মানুষ এই জায়গাটায় পিকনিক করতে যায়। তো সব মিলিয়ে আমার ক্ষীরপায়ের গর্ব হচ্ছে এই বড় মায়ের মন্দির, কারণ কালী পুজোর সময় এবং অন্য সময়ও মানে শুধু যে ক্ষীরপাই বা তার আশেপাশের জায়গা না, বহু দূর দূরান্ত থেকেও মানুষ আসে এই মন্দিরে পুজো দিতে। এবং সবথেকে বড় কথা এই যে কোনো পুরোহিত নেই, কোনো পান্ডা নেই, কোনো ভোগ, তোমাকে কেউ কিছু ন্যাগ করবে না যে তুমি এত টাকা দিয়ে পুজো দাও, অত টাকা, এই ব্যাপারগুলোই নেই। তুমি তোমার ইচ্ছে মতো 1 টাকা দিয়েও তুমি মানে ঠাকুর দর্শন করে ধূপ জ্বালিয়ে ইয়ে করতে পারো, তুমি চাইলে মিষ্টি কিনেও দর্শন করতে পারো, সবটাই তোমার উপর ডিপেন্ড করছে। আজকালকার দিনের কোনো এমন মন্দির নেই যেখানে এই ধরনের কোনো মানে মানিটারি ট্রানজ্যাকশন নিয়ে কোনো চাপ নেই। ভীষণ সুন্দর জায়গা। আর এই যে বলছিলাম কেঠিয়া নদী, এই হচ্ছে সেই কেঠিয়া নদীর ওপরের ব্রিজ। মানে জায়গাগুলো দিন দিন কীভাবে সুন্দর হয়ে যাচ্ছে। আমাদের সময়ে এখানে বন্যা হয়ে যেত, নৌকো দিয়ে মানে পারাপার করতে হতো। আর এই যে দেখো ভরা বর্ষা, তো নদী একদম মানে তীব্র স্রোতে বয়ে চলেছে। এই নদীটি কিন্তু মানে বাম দিকে ঘুরে গিয়ে ওই বড়মার মন্দিরের পাশ দিকেই কিন্তু বয়ে যাচ্ছে। এক অপূর্ব সুন্দর লাগছে না এই বর্ষাকালে এই দৃশ্যটা? তো কি বলবো, এটা তো আমার বাড়ি, এটা তো আমার জায়গা, তাই আমার কাছে তো আমার প্রত্যেকটা জায়গা ভীষণ ফেভারিট। এমনকি আমার বাড়ির প্রতিটা কর্নারও আমার কাছে প্রচণ্ড ফেভারিট। তো সেই জন্য আমার মনে হলো আমার জায়গার ছোট ছোট জিনিসগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আশা করছি যারা গ্রাম কোনো দিন দেখোনি তাদের খুবই ভালো লাগবে। আর সব শেষে তোমাদের জন্য আছে একটা ছোট্ট চমক, সেটা হচ্ছে আমার বাড়ির ছাদে একটা দোলনা আছে। সেই দোলনাটা হচ্ছে আমাদের মানে আমার ছেলে, আমার ভাইজি, ইভেন আমার হাজব্যান্ডেরও সবার খুব ফেভারিট জায়গা। কারণ আমরা ওপরে মানে বাড়ি গেলেই আমরা সবার আগে 3 তলার ছাদে চলে যাই। আর ছাদটা যেহেতু পুরোপুরি কভার করা আছে, যে কোনো রোদ বৃষ্টি কোনো কিছুতে কোনো প্রবলেম নেই। তো ওখানে গিয়ে আগে একটু দোল খাওয়াটা আমাদের মোটামুটি বলতে পারো প্রথম কাজ। আচ্ছা তোমাদেরকে একটু বলি, এখানে দেখো প্রচুর জাল দেওয়া আছে না, দেখতে পাচ্ছ এই যে জলটা বয়ে যাচ্ছে, ওই জালের ভেতরে কিন্তু এই জলের মধ্যে থাকা মাছগুলো পড়বে, ওই জন্য ওখানে কিন্তু বিভিন্ন ডিস্টেন্সে বিভিন্ন হাইটে জালগুলোকে টাঙিয়ে রেখেছে। আর প্রচুর মাছও পড়ে, কারণ বর্ষাকাল তো খুব ভালো মাছ পাওয়া যায় এখানে, ফ্রেশ মাছ, নদীর ফ্রেশ মাছ। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওই দোলনাটা
বাড়ির একদম বলতে পারো কেন্দ্রবিন্দু বললে খুব ভালোই হয়, কারণ এত এই যে সেই দোলনা মানে এ দেখো কত বৃষ্টি হচ্ছে। সেদিন আমি যখন গিয়েছিলাম, এবছর তো মানে বৃষ্টির কোনো শেষ নেই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তবু এই চারিদিকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর মাঝখানে আমি দোলনায় বসে বসে দুলে যাচ্ছি। এত ভালো লাগছিল যে কি বলবো। বলনা এই জায়গাটা হচ্ছে আমাদের মেন অ্যাট্রাকশান, আমাদের বাড়ির বাগান, ছাদ, এসব তো পাই না কলকাতাতে, তাই এসব হচ্ছে ভীষণ ফেভারিট জায়গা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। টাটা, বাই।